আপনি তো আসেনি, আপনি একটা যোগ বিয়োগ করে বোঝেন নাই কোন আজ তো খবিস একটা হন্ডা চাইতেছিল। থাক বাদ দেন, সাহেবরা একটা ফোন দেন। তুমি তুমি কেন আসছো? হ্যাঁ তুমি কেন আসছো মজা দেখতে? এক কথা বারবার কইতে ভালো লাগে না। তোরা কি কইছিস তুই কথা বুঝোস না? তুই বাংলা বুঝোস না? মনোরিজিক্যালি সারা জীবন খালি চব্বর চব্বর প্ল্যানই করে দিলাম, কিন্তু কোনো কাজ হইল না। দিনকে দিন অবস্থা আরো খারাপ হইতেছে। মাগে না কান্দ না, কান্দা কি হইব? ওই একবার মামা ফাজলামো করে মারলো কে না মামা, গাড়ি কিন্তু থামতে কর, নাইলে কিন্তু আরেকটা আঙুল আমি ফালাই দিব। পাইক না ইজ্জত দিয়া কথা কও, এখনো কিন্তু এই একবারে সাক্ষীর জোরে মাটির উপরে খাড়ায় আছো। খাড়া তোরে আমি ইজ্জত দিতেছি। থাম, তোরা পাগল হয়ে যাবে একদম। বাকিটা তুই কোনো টেনশন করিস না, দেখতেছি। মামা কি কইতেছেন? টেনশন করুন না, আপনি এক কাম করেন, মিন্টু তারকারে ফোন দেন, মফিজরে বাঁচানোর ব্যবস্থা করেন। দুলাল, ওই সাহেবরা আমি 25 বছর ধরে চিনি, ও খুব ইমানদার বলা। ও মফিজটা মারবো না, ওর তার একটা পিঁপড়ারও কোনো ক্ষতি হবো না। আকবর বলেন ভাই। তুই দুলাল রে নিয়ে যা, মফিজের খোঁজ কর। জি ভাই। পাইক না চলো, তুমি তো খালি আমার লগেই পারো রাগ দেখাইতে, দুইজন মিল্লা সাহেবের একটা চুলও ছিটতে পারো নাই। আও দেই কি হয়েছে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। পাইক না ঘটনাটা কি এমনি ঘটছিল না আর একটু সামনে? এ বাবা শালা, মামার সামনে তো খুব ফটর ফটর করতেছিলি, এখন সামনে যাইতে হাঁটু কাঁপে। পাইক না রে, অতীতে সাহেবের হাতে প্রচুর মার খেয়েছি, সেই স্মৃতি আমার মনে ফিরে গেছে। পাইক না ওই যে গাইটটা গুইটটা একটা লোক দেখা যাইতেছে মফিজ্জার মতো, এটা কি মফিজ্জা না? হ্যাঁ মফিজই তো মনে হইতেছে। হ্যাঁ মামা কিরে তুই বাইসে আসো, সাহেব তোরে কিছু কয় নাই? এটা তো জিন্দা মাল। এ মফিজ্জা, তোরা কি সাহেব এমনি এমনি ছেড়ে দিছে কিছু না করেই? সত্যি কইতাছি মামা, সাহেবের হাতে সুযোগ থাকা সত্ত্বেও আমার মারে নাই, খালি কইছে ভালো হয়ে যাইতে। ওরে বাপ রে বাপ, তোরা যেভাবে ধরছিল আমি তো ভাবছিলাম তোরে মাইরাই ফেলাইছি। এ মফিজ, তুই কি সাহেবের হাতে পাওয়া ধরছিলি? আরে না মামা, আপনাকে বিশ্বাস হইতেছে না? তাহলে শোনেন। কিরে ভয় লাগতেছে? হ কিসের? মরারও না? হ সবাই ইতিমধ্যে হইব। আল্লাহ কইছে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হইব। ছোট্ট এই দুনিয়ায় এত কিছু করে কি লাভ? সাহেব আমার মাফ করে দাও, আমি ভালো হয়ে যাবো। আল্লাহ আপনার হেদায়েত দান করুক। খুন খারাপি মারামারি কাটাকাটি করে নিজের পরকালটা নষ্ট করেন না। সাহেব আমি খুব খারাপ মানুষ, আমি পাপের রাস্তা ছাইরা দেবো, আমি সব খারাপ কাজ ছাইরা দেবো ইনশাল্লাহ। যান সাহেব, তুমি সত্যি সত্যি আমার মাফ করে দিছো? বাড়ি যান। তুমি সত্যি অনেক ভালো মানুষ, তোমার অনেক দয়া। আমি তোমারে মারতে চাইছিলাম, কিন্তু তুমি সুযোগ পাই আমার না মাইরা ছাইরা দিছো। ভাই তুমি অনেক ভালো মানুষ ভাই। হ্যাঁ বেটা, পা ধরস না, আবার পা ধরার বাকি রাখছিস কি? জানে বাচ্চা এটাই বড় কথা। চল হ্যাঁ কেউ আছেন? এই যে কেউ আছেন? কি হয়েছে কিছু বলবেন? আপা কয়টা বাজে?
বিকাল 5টা। ও আপা, আমাকে কোর্টে তুলবে কবে? জি, আপনাকে আগামীকালই কোর্টে তোলা হবে। আমার কি জামিন হবে? জামিন হবে কিনা বলতে পারি না, তবে আপনার রিমান্ড হওয়ার সম্ভাবনা আছে। ও আপা, আগের বার যখন এইখানে এসেছিলেন দেখতাম নামাজ আদায় করতেন, এবার তেমনটা আর দেখি না। আপনি কি নামাজ ছেড়ে দিয়েছেন? আমার কিছু ভালো লাগে না, এই বন্দি জীবন আমি আর মেনে নিতে পারছি না। আল্লাহর কাছে নামাজ পড়ে ক্ষমা চান, হয়তোবা মাফ করে দিবেন, উদ্ধারও করবেন। আসি। কি রে ফাতেমা আম্মা ওরা খাই নাই? না ভাইজান, কেউ এখনো খায় নাই কা। কি কইতাছস? এত দেরি হয়ে গেছে এখনো খাই নাই? শরীর টরীর খারাপ করছে নাকি? বাজান বসো, খাইতে বইয়া না খাইয়ে উঠতে নাই। কি হয়েছে আম্মা? এখনো খান নাই কেন? শরীর খারাপ করে নাই তো? না, আমার শরীর স্বাস্থ্য ঠিকই আছে। আজকে রোজা রাখছিলাম, পেট ভইলে ইফতারের সময় ভাত খাইছি, রাইতে আর খামো না। তুমি খাও। ফাতেমা খাই নাই কেন? ফাতেমার মনটা খারাপ, ঘরে শুইয়া আছে। ফাতেমার মন খারাপ করতে মানা করবেন, কালকে আলামি নাই গো বাড়িতে। সুবহানাল্লাহ, খুব খুশির সংবাদ। আমি যাই, ফাতেমারে খবরটা দিই, তুমি ভাত খাও। ভাইজান, লোকমানের কোনো খোঁজ পাইলেন? না রে, লোকমান বোকামি করল, আমরা বুঝলই না, বিশ্বাস করলো না আমারে। লোকমান বুঝতে পারে না, যদি বুঝতো তাইলে আর কখনোই পালাইতো না। আচ্ছা ভাইজান, আপনি কি আপা মনে লগে যে দেখা করছিলেন? না, কালকে যাবো, কালকে সাদিয়ারে কোর্টে উঠাইব, বিচারক যেন সাদিয়ারে জামিন দিয়ে দেয়। আমি সবসময় দোয়া করি, যদি আপা মনে জামিন হয় তাহলে আমি নফল নামাজ পড়ব। জামিন হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দেখ অর্ডার অর্ডার অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, এই সাদিয়া ইসলাম আমার মক্কেল মজিদ মিয়াকে খুনের উদ্দেশ্যে তার বেডরুমে প্রবেশ করে এবং 2 রাউন্ড গুলি ফায়ার করে। আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে যান, কিন্তু মজিদ মিয়াকে পঙ্গুত্ব বরণ করতে হয়। তাই এই সাদিয়া ইসলামের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ইওর অনার। দ্যাটস অল ইওর অনার। আই অবজেক্ট ইউর অনার। আমার মক্কেল সাদিয়া ইসলাম আত্মরক্ষার্থে মজিদ মিয়াকে গুলি করেছে। মজিদ মিয়া ধারালো অস্ত্র আর তার লোকজন নিয়ে আমার মক্কেল সাদিয়া ইসলামকে খুনের উদ্দেশ্যে তার বাড়িতে হামলা করে। আমার মক্কেল সাদিয়া ইসলাম জীবন বাঁচাতে তার লাইসেন্স করা পিস্তল দিয়ে মজিদ মিয়ার পায়ে গুলি করে। আমার মক্কেল সাদিয়া ইসলামের যদি হত্যার পরিকল্পনা থাকতো তার বুকে গুলি করত। অবজেকশন ইওর অনার, এটা ডাহা মিথ্যা কথা। সাদিয়া ইসলাম খুনের উদ্দেশ্যে মজিদ মিয়ার বাড়িতে প্রবেশ করে। আসামি পক্ষের উকিলের কাছে কোনো সাক্ষী আছে? সাক্ষী অবশ্যই আছে, তবে সাক্ষী হাজির করতে একটু সময়ের প্রয়োজন। মজিদ মিয়া একজন সন্ত্রাসী, তার ভয়ে কেউ সাক্ষী দিতে চাচ্ছে না। মোহাম্মদ আদালত, আমার মক্কেল মজিদ মিয়া মোটেই সন্ত্রাসী নন। এই সাদিয়া ইসলাম আমার মক্কেল মজিদ মিয়াকে খুনের উদ্দেশ্যে তার বাড়িতে ঢুকে গুলি করেছে। তার যথেষ্ট সাক্ষী প্রমাণ আমার কাছে রয়েছে। আপনার অনুমতি সাপেক্ষে আমি সাক্ষীকে কাঠগড়ায় দাঁড় করাইতে চাই। অনুমতি প্রদান করা হলো। সাক্ষী আনোয়ার মিয়া হাজির হন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আকবর মিয়া, সেই রাতে আপনি যা যা দেখেছেন তা মোহাম্মদ আদালতের সামনে খুলে বলুন। মহামান্য আদালত, আমি নিজ চোখে দেখেছি চেয়ারম্যান সাহেবা তার নিজের পিস্তল দিয়ে মজিদ ভাইয়ের পায়ে 2টো গুলি করেছে।
আপনি তাহলে তখন সাদিয়া ইসলামকে বাধা দেননি কেন? আর মজিদকেও বাঁচানোর জন্য আপনি চেষ্টা করেননি কেন? স্যার, আমি নিজের যান বাঁচানোর জন্য ওখান থেকে তখন দৌড়ে পালিয়েছি। কেউ তো ইচ্ছা করে কারো পিস্তলের সামনে দাঁড়াবে না, আমি তাই করছি। আকবর মিয়া, আপনি বুঝতে পারেন। মহামান্য আদালত, এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আরও রিমান্ডের প্রয়োজন। আসামির লাইসেন্স করা পিস্তল দিয়ে তার আত্মরক্ষার পরিবর্তে তিনি আমার মক্কেল মজিদ মিয়াকে খুনের চেষ্টা করেন। তাই আসামি সাদিয়া ইসলামের আরও 7 দিনের রিমান্ডের আবেদন করছি। দ্যাটস অল ইউর অনার। আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। সাদিয়া, তুমি শক্ত হও। রিমান্ড শেষে তোমার জামিন নিশ্চিত হইব। বাই, আসসালামু আলাইকুম। আমিশাকে পস্তাইবেন, খুব পস্তাইবেন। 2 দিন পরে অমাবস্যা, ঝিরি ঝিরি অন্ধকার। শিমু, শিমু, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই। এই মুসাফির, আস্তে 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 থামো, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? আমি আলামিন, ফাতেমা আমার স্ত্রী। আপনি মানে তুমি ফাতেমার জামাই? জামাই মানুষ, হাতে একটা কাপড়ের পোটলা নিয়ে বাড়িতে চলে আসছো, মিষ্টি আনো নাই? পকেটে টাকা পয়সা ছিল না, তাই আনতে পারিনি। ওই মিয়া, 1 কেজি মিষ্টির দাম কয় টাকা? 200-250 টাকা। 200-250 টাকাও তোমার কাছে নাই? জি না জনাব, হাতে কোনো টাকা পয়সা নাই বিদায় 3 কিলোমিটার রাস্তা হাঁটে আইছি। আরে বেচারা। আচ্ছা ঠিক আছে, পরে টাকা হইলে খাওয়ায় দিও। খারাপ, আমি ফাতেমারে ডেকে দিতেছি। ফাতেমা, ফাতেমা, দেখো কি আইছে। বাবা আলামিন, তুমি আইছো? আসসালামু আলাইকুম আম্মা, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো তো বাবা? মা ফাতেমা, যা জামাই নিয়ে ঘরে যা। আসসালামু আলাইকুম, চলেন। ওয়ালাইকুম আসসালাম। জামাই যাও, ঘরে যাও। ঘরে গিয়া ফ্রেশ হইয়া খাওয়া দাওয়া সেরা নাও, তারপর দুইজনে মিলে জমায়া গল্প করবো নে। রানী আপা, সালমা, ও হইল আলামিন, ফাতেমার জামাই। তাইলে তো জামাই লিয়া খানার ব্যবস্থা করতে হয়। আচ্ছা আমি যাই। জামাই তো মাশাআল্লাহ সুন্দর আছে, দেখে মনে হয় পোলা ভালো। জি আপা, জামাই শিক্ষিত, সুন্দর, ভদ্রপোলা। চলেন ঘরে চলেন। প্রচুর চাম, পকেটে চাইরা নাও নাই, আইছে বেড়াইতে। মাইশের পিছনে কথা কওয়া বাদ দাও, কবিরা গুনাহ হয়। একেবারে বেশি কথা কও বাদ দাও। তুমি এত কথা কইও না, সাবধান করে দিলাম। আসসালামু আলাইকুম সাদিয়া, কেমন আছো? তোমার অনেকদিন পরে দেখলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? আপনি কেন আসছেন? কি চান? তোমার কাছে কি চাও সাদিয়া? কি আছে তোমার দেওয়া? তুমি তো এখন নিঃস্ব, ফকির। উল্টা আমি তোমার লাগে কিছু ফলমূল নিয়ে এসেছি, খাইও। মজিদ, আমি একদিন না একদিনই জেল থেকে বের হব। বাইরের দুনিয়ায় আমার 220-25 বিঘা জমি আছে, 2 তলা মার্কেট আছে, 2টা বাড়ি আছে। বাকি সম্পদের কথা আমি আর নাই বলি। আমার 3 প্রজন্ম যদি বসে বসে খায়,
তাতে কিছু এসে যাবে না। সাদিয়া, কিন্তু সবকিছু আস্তে আস্তে ওই সাহেবের দখলে চলে যেতেছে। তুমি একটা বিষয় জানো কিনা জানি না, সাহেব কিন্তু এখন টুকটাক বিচার আচার করে। সাহেব লোক বালা, গ্রামের লোকজন সাহেবরে বিশ্বাস করে, মানে। তুমি জেল থেকে বাইরে হয়ে দেখবে সবকিছু ওই সাহেবের দখলে। আলহামদুলিল্লাহ, আপনার মুখে খুব ভালো খবর শুনলাম। খবরটা ভালো, কিন্তু তোমার জন্য না। মানুষের মন থেকে তুমি উঠে যেতেছ, ক্ষমতা সবকিছু সাহেবের হাতে চলে যেতেছে। তুমি ধীরে ধীরে ক্ষমতা হারাবেতেছ। আলহামদুলিল্লাহ, আমি তাতেও খুশি। ক্ষমতা ভালো মানুষের হাতে গেছে। আপনার যদি কিছু বলার না থাকে আপনি এখন আসতে পারেন। এই জেলে আমি দীর্ঘদিন ছিলাম, সময়টা খুব মনে পড়তেছে। এই জেলে তোমারও অনেকদিন থাকতে হইব। শোনো, মনে পাথর বাঁধো, মনকে সান্ত্বনা দেব। আর আমি তোমার জন্য কিছু ফলমূল নিয়ে এসেছি, রেখে গেলাম, তুমি খাইও। আমি কোনো মদখোর সুদখোরের হারামের টাকা কিছু খাই না। আপনি এখন আসতে পারেন। তাই না? ভালো। তাই যাওয়ার আগে তোমার আর একখান কথা কয়া যায়। সাহেবের প্রতি আমার সমর্থন আছে, ওর সাথে আমার এখন খুবই ভালো সম্পর্ক। সরকার যদি তোমারে বরখাস্ত করে সামনে ইলেকশন দেয়, আমার সমর্থন ওই সাহেবের সাথে থাকবে। আসি। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি খাও। শাহাদ ভাইজান, আপনি আপন নিয়ে আসেন নাই? জামিন হয় নাই রে। ভাইজান, আপনি বহেন, আমি একদম পাত দিতেছি। আমি এখন খামু না, আমার খিদা নাই। সালমা, তুমি রান্না করে যাও। বাবা, বৌমারে জামিন দিব কবে? জানি না আম্মা, জামিন তো হয় নাই, 3 দিনের রিমান্ড মঞ্জুর করছে। ভাইজান, আপনি চিন্তা করুন না, আমি ভাবির জন্য সবসময় নামাজ পড়া দেওয়া দিই। আল্লাহ ভাবিরে খুব তাড়াতাড়ি আমাকে মধ্যে ফিরাইয়া দিই ইনশাল্লাহ। ফাতেমা, তুই আলামিনটা দেখে শুনে খাওয়া। আর আলামিন, আমার মনটা বিশেষ ভালো নাই, আমি ঘরে গেলাম। তুমি খাইয়া দেয় না, পরে কথা হবে। জি আচ্ছা ভাইজান। বাবা, তুমি তো কিছু খাইতেছো না। এই ফাতেমা, জামাই কি কি লাগবে দে। ভাইজান, আসবো? আয়। ভাইজান, সারাদিন কিছু খান নাই। আপনি দেখে ভাত তরকারি আনছি, আপনি খাইনি। আচ্ছা। আপামনি জেলে, সবাই ওনার না চিন্তা করতেছে। আপনি যদি এমন করেন, আমরা সবাই কই যাবো? আল্লাহ সহায় হন। আমার খিদা নাই রে, তুই যা। খিদা লাগলে আমি খাই না মনে। আরেকটা কথা কইতে চাই। ক। আমি আপামনির লোকে দেখা করতে চাইতে চাই। কিন্তু সাদিয়া তো আমার সাথে দেখা করে না। তুই একলা করে যাই দেখা করতে পারবি? হ ভাইজান, পারমু, শুধু আপনি অনুমতি দিলেই হইব। যাইস। মতি মিয়া, তুমি তোমার ভাইয়ের জায়গায় ঘর তুলে বিরাট অন্যায় করছো। সাহেব ভাই, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। আমি তোমারে মাফ করা কেউ না। তোমার ভাই যদি তোমারে মাফ করে তাহলে এটা হ্যার বিষয়। না, আমি আরে মাফ করবো না। আমি অনেকবার কইছি আমার জায়গায় ঘর উড়েন না। ভাই, অল্প একটু জায়গা পড়ছে, তুই আমার মাফ করে দে। যে পরের হক মাইরা খায়, আল্লাহ তাআলাও তাকে মাফ করেন না। হুজুর, আপনারা ন্যায্য বিচার করেন। ইমাম সাহেব, এর শাস্তি কি হইতে পারে? এর শাস্তি অনেক কঠিন। বাবা সাহেব, তুই এর শাস্তিটা বইলা দে।
মতি মিয়া তার ঘর ভাঙিয়া বাইরে জায়গা ছেড়ে দিব, এছাড়া আর কোনো বিকল্প নেই। এটা কিন্তু শাস্তি না। মাসুদ মিয়া, তোমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? না, আমার কিছু করার নাই, আমার জায়গাটা দিলেই হবে। সালমা, কই যাও? আপামনির লগে দেখা করতে যাইতেছিলাম, সাহেব ভাই জানে অনুমতি দিছে। ও, সাবধানে যাইও। আর শোনো, সাদিয়ারে কইও আমি সাদিয়ার সাথে আছি। সাদিয়ার জামিনের জন্য আমি আসমান জমিন এক করে ফেলাবো। সাদিয়ারে খবরটা দিও। জি আইসা, আমি হন তাইলে আসি। শোন সালমা, আমি সাদিয়ার সাথে দেখা করতে চাই। যদি সাদিয়া অনুমতি দেয় আমার কথাটা কইস। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আপামনি, আপনি মন খারাপ করেন না। আপনার মুখটা দেখে আমার অনেক কষ্ট লাগতেছে। সালমা, তুই আসছিস, আমি খুব খুশি হয়েছি। লোকমানের কোনো খোঁজ খবর পাইলি? না আপামনি, লোকটা হাওয়ার লগে মিশে গেছে। তুই কোনো চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। তুই আসিস রে, যে আমার কষ্টটা একটু বুঝে। আপামনি, আপনার জামিন হয় না দেখে সাহেব বেচার অনেক কষ্ট আছে। সাহেব কষ্ট পেয়েছে এটা আমি কোনোদিনও বিশ্বাস করব না। আপামনি, আপনার সাহেব বেচারা ভুল বুঝতেছেন। থাম, তুই আর ওর ওকালতি করিস না। শুনলাম সাহেব নাকি আজকাল বিচার আচার করে বেড়ায়। আপনি নাই তো, এই কারণে সবাই সাহেব বেচানের কাছে বিচার নিয়ে যায়। কি আর করব? তুই আসার সময় সাহেব কি করতেছিল? উনি তো বিচার করতেছিল। আমার আর বুঝার বাকি নেই, সাহেব এখন আমার 1 নম্বর শত্রু। ও আমার কাছ থেকে সবকিছু সিনাই নেওয়ার লাইগা ইচ্ছা করে আমার জেলে পাঠাইছে। আপামনি, আপনি ভুল বুঝতেছেন। সালমা, খামাখা তুই আমার সাথে তর্ক করিস না। খালা খালু বাড়িতে আছে? জি আপামনি, সাহেব বেচানের মা, বোন জামাই সবাই বাড়িতে। সবাই মিললে আমার বাড়ি সম্পত্তি দখল করতে চায়। আপামনি, রিজিক খালু আপনাকে দেখা করতে চায়, আপনি অনুমতি দিলে আইব। ঠিক আছে, কালকে ওনাদের আসতে বলিস। হ্যাঁ, আপনাদের সময় শেষ, আসুন। সালমা, তাহলে তুই এখন বাড়ি যা, একদিন পর পর আমার সাথে দেখা করতে আসিস। আচ্ছা আপামনি, আমি তাহলে আসি আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাউলের ব্যবসা করবেন, ভালো কথা, কিন্তু আমার তো এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা চাইতে বেশি দরকার সুন্দর নিয়াত, সততা, নির্ভরতা। ভাইজান, আমার মধ্যে কি এই গুণগুলো আছে? অবশ্যই আছে। তোমার মধ্যে সবচাইতে বেশি যে জিনিসটা আছে সেটা হচ্ছে আল্লাহর কালাম। দোয়া করবেন ভাইজান, আপনি আমাকে যে ভরসা করছেন আমি যেন তার প্রতিদান দিতে পারি। তোমার উপর অনেক দায়িত্ব আলামি। সাদিয়া ফিরে এলে সাদিয়ার কাছ থেকে জমি ধার নিয়ে আমরা উন্নত জাতের ধান চাষ করব। সাদিয়ার প্রায় 180 বিঘা ধানি জমি আছে, সব কিন্তু তোমারই সামলাইতে হবে। আলহামদুলিল্লাহ, পরিশ্রম করতে আমি ভয় পাই না। আলহামদুলিল্লাহ, তাহলে তো তোমার সাথে সাথে আমার উন্নতি হবে। আপনার প্ল্যান যদি সাকসেসফুল হয় সবাই আপনারে মান্য করব। আপনি এই গ্রামের মাথা হইবেন, সবার কর্মসংস্থান হইব। আমি মাথা হইতে চাই না আলামি, মানুষের মনের মধ্যে থাকতে চাই। সালমা, এই সালমা, সাদিয়া কেমন আছে? বালা নাই, খালি কান্দাকাটি করে, মুখটা একবারে শুকায় গেছে বেচারি। আরে, সাদিয়া ছিল এই বাড়ির কলিজা, আজ সাদিয়া জেলে, কষ্টে বুকটা আমার ফাইটা যায়। সালমা, তুই সাদিয়ারে কইছস আমি সাদিয়ার লগে দেখা করতে চাই? হ কইছি, আপামনি যাইতে কইছে। আপনি কাইলে যাই আপামনির লগে দেখা করলেন। সাদিয়া দেখা করব? শুক্র আলহামদুলিল্লাহ। সালমা, যদি আল্লাহ তাআলা মুখ তুল্লা চায় তাইলে সাদিয়ারে খুব দ্রুত সারায় আনার ব্যবস্থা করবো।
আইসা যাইয়েন। সালমা, একটা কথা কইতাম। কি কইবেন কোন? কথাটা হইল লজ্জার বিষয়, কিন্তু না কইয়া উপায় নাই। কোন? কোনো অসুবিধা নাই। আমার হাতে কোনো টাকা নাই, কি যে করি। সাদিয়ারেও দেখতে যাম, গাড়ি ভাড়াও নাই। নেন। শুক্রিয়া। সালমা, এই কথাটা আবার কারোর কাছে কইও না, লজ্জার বিষয়। কাউকে কমু না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুজিদ ভাই, কাজ আছে, আমি আসি। সাহেব ভাই, আমি জানি আপনি সারা ইউনিয়নের বিচার আচার করেন, সামাজিক কাজের সাথে যুক্ত, ব্যস্ত মানুষ। আমি বেশি সময় নেব না, 2-4 মিনিট একটা কথা বল। আলামিন, তুমি সামনে যাও, আমি আসতেছি। জি ভাই। আমার বোন জামাই আলামিন। দেহে বোঝা যায় ওলা খুব ভদ্র, সাসকা ইমানদার। কি করবেন তাড়াতাড়ি কোন। সাহেব, তোমার উপর আমার পূর্ণ সমর্থন আছে। তুমি এলাকার বিচার আচার করো, তুমি এক কাম করো, তুমি চেয়ারম্যান হও। খাবেন? আমার চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি ডিসি স্যারের কাছে আবেদন করছি, সাদিয়ার চেয়ারম্যান থাকতে পারবো না। ও আমার যেমনি করে ল্যাং মারছে না, ওর ল্যাং খাওয়ার সময় হয়ে গেছে। এক কাম করো, তুমি নির্বাচন করো, তুমি চেয়ারম্যান হও, আমার সমর্থন তোমার সাথে আছে। আপনার লাভ, মনের শান্তি। সাহেব, আমি জেলখানা সাথে দেখা করতে গেছিলাম। ও তো তোমার কথা শুনতেই পারে না, ও তোমার পুরা খেপা। ও জেল থেকে বাইর হইলে তোমার অবস্থা নাকি আমার মতো হয়ে যাবে। মুজিদ ভাই, আমার চেয়ারম্যান হওয়ার কোনো খায়েশ নাই। আমার সাদিয়ার মধ্যে গ্যাঞ্জাম পাকানোর যে নোংরা খেলা আপনি খেলতেছেন, এটা বন্ধ করেন। নোংরামি কইরেন না ভাই, ভালো হয়েছে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। মনের মধ্যে অনেক ফুর্তি দেখতাছি, তা মনে মনে আবার নতুন করে কি মতলব বাড়তাছো? আরে বোনো, ফুর্তির একটা কারণ আছে। দুনিয়াতে কারণ ছাড়া কিছু হয় না। হাসতেও কারণ লাগে, কাঁদতেও কারণ লাগে। কারণ ছাড়া যদি কেউ হাসে আর কান্দে, তারে কি কয় মানুষ জানো? পাগল কয়। বাহ, তুমি তো বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো গা। ঘটনা কি? আর সেটা বলার জন্যই তো তোমারে বসতে বলছি। তোমার কষ্টের দিন শেষ, সামনে আরাম করার দিন আসতেছে। রানী বেগম, আরাম করার জন্য প্রস্তুত হও। ভনিতা না কইরা কি কইবা পরিষ্কার করে রাখো। সাদিয়ার সাথে ঝামেলা কাল মিটটা যাইব, তাই মনের খুশিতে মনে ফুর্তি লাগছে। সাদিয়া এখনো পর্যন্ত না জেলে। সাদিয়ার লগে দেখা নাই, সাক্ষাৎ নেই, সব ঝামেলা মিটটা দেব। খালি দেখা সাক্ষাৎটাই বাকি। ইনশাল্লাহ কাল সাক্ষাৎ হইব, তারপর সব ঠিক আগের মতো। আল্লাহ জানে তুমি মনে মনে আবার কোন ফোন দিয়ে ফিকে রাখছো। আবার কোনো বিপদ না পড়ে আল্লাহ জানে। শোনো, শেষবারের মতো আমার বিশ্বাস করে দেখো, সামনে সুদিন আসতেছে, তোমার সাহায্যের প্রয়োজন। এত চিন্তা করো না, বেশি চিন্তা করলে চিন্তার কথা হারায় যাইবা। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, পরে আফসোস করবা। এত চিন্তা করলে পরে ঠকবা। কি করতে হইব হে রাখো। এই তো লাইনে আইছো, আস্তে আস্তে সব বুঝাই দিব। একটা দিন সবুর করো। যা করবা সাবধানে কইরো, এটাই কিন্তু জীবনের শেষ পাপ। আল্লাহ গো তুমি মাফ করো। ঠিক আছে, দাও ভাতের প্লেটটা দাও। স্টাইলের আরো তো একটা সুবিধা আছে, কোনো ডেকোরেশন দরকার পড়ে না কিন্তু ব্যবসা করার। সঠিক কথা বলছেন ভাইজান। ভাইজান, আজকে কত বস্তা থাউ লাগবো? ব্যবসা তো সবে শুরু হইলো,
খুব একটা বেশি অর্ডার দিইনি, 400 বস্তা। আব্বা বলছিল যে 1000 বস্তা পাঠিয়ে দিবি, আমি মানা করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, 400 বস্তা। 400 বস্তা কিন্তু কম না চাল ভাইয়া। আসসালামু আলাইকুম জামাই বাবাজি। ওয়ালাইকুম আসসালাম। খালু কই যাইতেছেন? ডাক্তার দেখাইতে যাই। কয়দিন ধইরা প্রচুর মাজা বেদনা, উঠলে বইতে পারি না, বইলে উঠতে পারি না। সত্যি কইতেছেন তো? হ বাবা, অসুখ বিসুখ নিয়ে কেউ কি মিছা কথা কয়? দরকার হইলে বাবাজি গেটা আমি পাহারা দিমু। বেচারা অনেকদিন ধরে মাজা ব্যথা খুব কষ্ট পাইতেছেন, যাইতে দাও। আপনার গেট পাহারা দিতে হইব না খালা। খালু আপনি যান, সাবধানে যাই। আচ্ছা শুনেন, ডাক্তার দেখাইতে যাইবেন, টাকা পয়সা তো নাই, এনে করে টাকা আছে, এটা রাখেন। শুক্রিয়া বাবা, শুক্রিয়া। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানী আসি, আমার জন্য দোয়া কইরো। সাবধানে যাও, ফিয়ামানিল্লাহ। আচ্ছা। বুঝছো আলামিন, রিজিক খালে আমার মিথ্যা কথা বলে গেল। আপনি কেমনে বুঝলেন ভাইজান? আমার মন কইতেছে সে ডাক্তারের কাছে যাইব না। তুমি এক কাম করো, রিজিক খালুর পিছনে কই যায়, কি করে, কার লগে দেখা করে, একটু দেখে আমরা জানাও। খবরদার তোমরা যেন কোনোভাবেই খালু না দেয়। আচ্ছা ভাইজান, আমি তাহলে আসি। মাগো, কষ্টের রূপটা ফাইটে নিতেছে। তুমি চাইলে সাহেব আরাম করে ঘুরে বেড়াইতেছে, সে বিচার আচার করে, চাউলের ব্যবসা শুরু করছে। তুমি চাইলে তার কোনো বিবেক নাই। কষ্টে বুকটা আমার ফাইটা যাইতেছে মা, নেহ খারাপ একটা। থামেন খালু, মিথ্যা কান্দনের আর নাটক করা লাগবে না। তুমি আমার এই কথা কইতে পারলা মা? আপনারা আমি খুব ভালো করে চিনি, আপনি নাটক বন্ধ করেন। যাই হোক খালু, আপনি কি আমার লেগে একটা কাজ করতে পারবেন? কি কাম মা, আমার কও। আমি খুব ভালো করেই জানি মসজিদের লগে আপনার এখনো ভাব আছে। আপনি মসজিদরে দিয়া সাহেবরে ফান্দে ফেলায় মামলা দিয়া জেলে পাঠাবেন, পারবেন না? কি হইল খালু, আপনি কি আমার কথা বুঝতে পারেন নাই? বুঝছি আম্মা যান, তুমি কোনো চিন্তা করো না। সাহেবরে আমি খুব তাড়াতাড়ি ছেলে পাঠানোর ব্যবস্থা করতেছি। কিন্তু সাদিয়া, সাহেব তো তোমার স্বামী, যা কইতাছো ভাইবা কইতাছো। ভাইবা চিন্তা সুস্থ মতো সিদ্ধান্ত নিচ্ছে। সাহেব আমার পুলিশের কাছে ধরাই দিচ্ছে, ওর লগে আমার আর সংসার করা হবে না। এই জেল থেকে বাইর হইয়া সবার আগে ওরা আমি ডিভোর্স দিব। মা শুনি, ভালো চিন্তা করছো, কিন্তু আম্মা যান, মসজিদ যে খারাস, টাকা খরচ করতে হইব। আপনি কোনো চিন্তা করেন না, যত টাকা লাগে আমি দিব। আর যদি মসজিদরে মামলা প্রত্যাহারে রাজি করাইতে পারেন, মসজিদরে 10 লাখ টাকা দিব, আর আপনারে দিব 5 লাখ। কি কও, 5 লাখ? আপনি ঠিকই শুনছেন, 5 লাখ দিব। আমার 7 দিনের সময় দাও, আমি সব ঠিক করে ফেলাম। কিন্তু আম্মা যান, কিছু টাকা অ্যাডভান্স লাগবো। তুমি তো চাইলে কেমনি কি করবো? খালো, আপনি আমার মার্কেটে গিয়া সবচেয়ে বড় দোকানদার রবিস মিয়ারে গিয়ে আমার কথা কইবেন, সে আপনার 1 লাখ টাকা দিব। আপনি আমার বিশ্বাস করেন, ঠকবেন না। হ, আপাতত 1 লাখ হইলেই চলবো। খালু, আরেকটা কথা, আপনি উকিলের সাথে দেখা করেন, উকিলকে বলবেন ডিভোর্স পেপার যেন রেডি রাখে। আমি জেল থেকে বাইরে হওয়ার সাথে সাথে সাহেবের ডিভোর্স দিতে চাই।
দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান আপনার কথাই ঠিক, রিজিক খালি তো থানায় গেছে। তার মানে সাদিয়ার কাছে গেছে। সাদিয়া যদি রিজিক খালির সাথে হাত মিলাই খুব বড় ভুল করব। আল্লাহ সাদিরা ভুল শুদ্ধ বোঝার তৌফিক দান করুক। ভাইজান এখন কি করবেন? আমরা এখন আড়তে যাবো, চাইলে ট্রাক কাছাকাছি চলে আইছে। ভাইজান আমি রিজিক খালুর কথা কইতাছি, রিজিক খালুর ব্যবস্থা কি নিবেন? যদি আমার এনে ষড়যন্ত্র করে করুক, আমি সব নিয়ে চিন্তা করি না আলামিন। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ পাক আমাদের সাহায্য করব, আল্লাহ পাক আমাদের হেফাজত করুক ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আলামিন তাড়াতাড়ি চল। কি কইছে বুঝছো তো? এই মিয়া আপনি কি ভর ভর এগুলেন কিছু তো বুঝি নাই, ক্লিয়ার করে এখন। এত পরিষ্কার করে কইলাম তাও তুমি বুঝতে পারো নাই। তুমি বাদ হয়ে যাইতাছো, নিজের যত্ন নাও। আপনি আবারও উপমা দিতেছেন। আপনার আমি কইছি না কথা কম কয়া কামের কথা কন, কি করবেন ক্লিয়ার করে কন, সাবজেক্টে আসেন। শোনো, সাহেবরে ফান্দে ফালাইয়া জেলে পাঠানোর ব্যবস্থা করো। পকেটে নগদ 10 লাখ টাকা। রিজিক কালু, আপনি মাঝে মাঝে এরকম ফানি কথাবার্তা কন, আমার খুব হাসাইছে। আপনার মিয়া নুন আনতে পান্তা ঘুরায়, আর আপনি আমারে দিবেন 10 লক্ষ টাকা। আরে বোকা, টাকা কি আমি দিব নাকি? টাকা দিব সাদিয়া। সাদিয়া টাকা দিব মানে কি কন এসব? এই কথা সাদিয়া আপনারা কইছে? আপনার ভাগ্নি কিন্তু একটা পোল্ট্রি বাস, কথাবার্তা হুশ করে কইবেন। আমি জিম্মায় আছি, সাদিয়া যদি টাকা না দেয় আমার কিডনি বেচা তুমি টাকা নিবা। অফারটা খারাপ না। আরো একটা অফার আছে, তুমি যদি সাদিয়ার মামলা তুইলা নাও তাহলে আরো 10 লাখ টাকা পাইবা, মোট 20 লাখ। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তুমি কি রাজি? খালু অফারটা খারাপ না, অফারটা আমার পছন্দ হয়েছে, কিন্তু টাকার অঙ্ক তো খুবই কম। আপনি এক কাম করেন, সাদের সাথে দেখা করেন, করে টাকার অঙ্কটা একটু বাড়ানোর চেষ্টা করেন। এই ফাঁকে আমি একটু 2-3 দিন ভালো করে ভাবি। আরে মিয়া, মনের কষ্ট মনে দাফন করো, অতীত মনে রাখলে কষ্ট বাড়ে। ঠিক আছে, তোমার কথা আমি সাদিয়ারে বলবো, দেখি কিছু বাড়ানো যায় কিনা। কিন্তু মসজিদ, আমারে কিন্তু কিছু দিও। আরে আপনি কোনো চিন্তা করেন না, আপনার কি টাকা জীবন আমি কম দিছি নাকি? আপনার টাকা আপনি ঠিক মতো পাইবেন। আমি যেমনি কইলাম এভাবে কাজটা করেন। ধন্যবাদ। মসজিদ, আমার পকেটে একটা টাকাও নাই, চা যে খামু চা খাওয়ার টাকাও নাই। বুঝছি। নেন দেখে একটা নোট নেন। আইতে চাই না, শুক্রিয়া। আসি। দাঁড়ান আসি। ওরে রিজিক খালু, এই মসজিদের কাছে 10-20 লক্ষ টাকা কিছু না। সাদিয়ার কষ্ট আমার কাছে কোটি টাকার উপরে। পরে আমি এমন কষ্ট দিমু ও চিন্তাও করতে পারে না। ওয়ালাইকুম আসসালাম। সাহেব কই আছো তুমি? এক কাম করো, তুমি দক্ষিণ পাড়ার ফাঁকা জায়গাটা আছে না, ওইদিকে আইসো। তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, ফায়দা তোমারই বেশি। আইসো, আমি অপেক্ষা করতেছি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আপনারা দুইজন মিলে আমার সাদিয়া সংসার ভাঙার জন্য উঠা পড়ে লাগছে। আপনার স্বামী আমার মিথ্যা মামলায় জেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। সত্যি সাহেব, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। চাবি তোমার কাছে ছিল, তার মানে সোনা দানা টাকা পয়সা সব তুমি সরাইছো। ভালোই ভালো সবকিছু আমার কাছে বুঝাই দাও। সাহেব, তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু তুমি যদি আমার সাথে হাত না মিলাও, তুমি এখানে থাকতে পারো না। নিরাশা কোনো মুমিন বান্দাবান্দির পরিচয় বহন করে না। মুমিন বান্দাবান্দি কখনো নিরাশ হয় না।